দীর্ঘ ১২ দিনের বেশি সময় ধরে পুরো বাংলাদেশ জুড়ে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ বাতিলের দাবিতে ছাত্রছাত্রীরা তীব্র আন্দোলন করছে। মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে, যাতে বহু ছাত্রছাত্রী শহীদ হয়েছে। আবার অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রের মদতে বিএনপি ও জামাত সহিংস জঙ্গি আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন এবং ভারত বিরোধী কণ্ঠস্বরকে তীব্র থেকে তীব্রতর করছে পুরো বাংলাদেশ জুড়ে। তাই এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন নাকি ভারত বিরোধী আন্দোলন, প্রকৃত সত্যটি কী তা জানতে ও বুঝতে আপনাকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতেই হবে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতির দাবিতে নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিল বের করে। সেই মিছিলে হিংস্র নির্মম পাকিস্তান সরকার বুলেট বর্ষণ করে, যাতে ৫ জন ছাত্র শহীদ হন। তারপর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় স্বাধীন রাষ্ট্রের লড়াই। অবশেষে ১৯৭১ সালে ভারত সরকারের পূর্ণ সহযোগিতায় জন্ম নেয় স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ এবং বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর ১৯৭২ সালে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০% সংরক্ষণের ঘোষণা করেন। পরবর্তীকালে এই সংরক্ষণে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি ও নাতি নাতনিদেরও যুক্ত করা হয় এবং সমাজের অন্য নাগরিক মহিলাদের জন্য ১০%, অনগ্রসর শ্রেণীর 10%, জনজাতি সম্প্রদায়ের জন্য ৫% ও প্রতিবন্ধীদের জন্য ১% সংরক্ষণ চালু হয়। অর্থাৎ সর্বমোট ৫৬% সংরক্ষণ এবং জেনারেল ক্যাটাগরির জন্য সুযোগ পড়ে থাকে ৪৪%। শুধু বাংলাদেশ বা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের কাছে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। জবলেস ছাত্রছাত্রীদের কাছে রিজার্ভেশন বা সংরক্ষণ অনেকটা অভিশাপের মতো। তাই এই প্রসঙ্গে ইন্ডিয়ান সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তামিলনাড়ু গভর্নমেন্টের একটি রিট পিটিশনের জাজমেন্ট দিতে গিয়ে মন্তব্য করেছিলেন, রিজার্ভেশন নট এ ফান্ডামেন্টাল রাইট। এটি গভর্নমেন্ট কর্তৃক করা সাহায্য বা সিম্প্যাথি অথবা মানবিকতা মাত্র। বিশ্বব্যাপী যে আনএমপ্লয়মেন্টের জাল ছড়িয়েছে, বাংলাদেশের ছাত্রছাত্রীরাও সেই জাল থেকে মুক্ত নয়। তাই সেই জাল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীরা মুক্তিযোদ্ধাদের এই সংরক্ষণ ৩০% থেকে কমিয়ে ১০% করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল। বাংলাদেশে প্রথম কোটা বা সংরক্ষণ বিরোধী আন্দোলনের সূচনা হয় ২০১৮ সালে। ছাত্রছাত্রীদের দাবি মেনে হাসিনা সব কোটা বাতিল করে দেন, রাখেন শুধু প্রতিবন্ধীদের জন্য ১% এবং জনজাতিদের ৫% কোটা। এরপর হাসিনা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশ বাংলাদেশের হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাসিনা সরকারের সেই সিদ্ধান্ত বাতিল করে দেন বাংলাদেশ হাইকোর্ট। ৫ই জুন হাইকোর্ট এই ঐতিহাসিক রায় দেন। এরপর ১০ই জুলাই সুপ্রিম কোর্টে আবেদন করা হয় এবং সুপ্রিম কোর্ট ৪ সপ্তাহের জন্য স্টে অর্ডার দেয়। এই রকম পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা একটি মন্তব্য বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে। গুজব রটিয়ে দেওয়া হয় হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেছেন। সাথে সাথে দাবানলের স্পুলিংয়ের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে এবং অহিংস থেকে হিংসাত্মকই হয়ে ওঠে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, রাজাকার বাংলাদেশের একটি দেশদ্রোহী লজ্জিত জাতি, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের টিক্কা খানের নেতৃত্বে পাকিস্তানকে শুধু সমর্থন নয়, বাংলাদেশে নারী শিশুর উপর চরম থেকে চরমতম অত্যাচার করে। ছোট্ট ৫ বছরের শিশু তার মাকে একসঙ্গে ধর্ষণ করে কুচি কুচি করে কেটে হত্যা করে। মুহূর্তে বাংলাদেশের আকাশ বাতাস গ্রেনেড, ককটেল, টিয়ার সেল, গুলির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পুরো বাংলাদেশের আকাশে বাতাসে স্লোগান ওঠে, এই সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২ বছরের ছাত্র আবিউ সাহেদ পুলিশের গুলিতে শহীদ হওয়ার ভিডিও এবং চট্টগ্রাম কলেজের ২৩ বছরের ছাত্র ওয়াসিম আকরামের
পুলিশের গুলিতে শহীদ হওয়ার ভিডিও গোটা বিশ্বকে শিহরিত এবং বিচলিত করে। আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়েন। আন্দোলন চরম হিংসাত্মক এবং জঙ্গি আন্দোলনের রূপ নেয়। 10ই জুলাই থেকে যত দিন বেড়েছে, আন্দোলনের ঝাঁজ তত তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং আন্দোলন ক্রমশ অহিংস থেকে চরম সহিংস হয়েছে, যা দেখে এটিকে জঙ্গি ও জামাতদের সংমিশ্রিত আক্রমণ বলে মনে হচ্ছে। 10ই জুলাই শাহবাগে যে আন্দোলন ছিল অহিংস কোটা বিরোধী, তা ধীরে ধীরে হাইজ্যাক হয়ে পরিণত হয়েছে চরম জঙ্গি ও জামাত আন্দোলনে। আক্রমণকারীদের এখন মূল উদ্দেশ্য আর কোটা বিরোধিতা করা নয়। আক্রমণকারীদের মূল উদ্দেশ্য কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফিরব। আমাদের লক্ষ্য হলো সরকারকে পতন করা। কোঠা আন্দোলন এটা কোনো বিষয় না, আমরা এদের সাথে যুক্ত হয়ে সরকার পতন করে এবং সরকারকে ক্ষমতা থেকে নামায় আমরা বিএনপি ও জামাতের যৌথ জঙ্গি আন্দোলন দেখে স্পষ্টভাবে উপলব্ধি করা যাচ্ছে এটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিত, সম্পূর্ণরূপে সুসংগঠিত। তাই তাদের আক্রমণের মূল লক্ষ্য সরকারি হাসপাতাল, থানা, ব্যাংক, সংবাদ মাধ্যমের দপ্তর, মেট্রো রেল, ফ্লাইওভার ও আদালত। মূল উদ্দেশ্য সরকারি সম্পত্তির বিপুল ক্ষতি সাধন করে আর্থিক বিপর্যয়ের মুখে হাসিনা সরকারকে দাঁড় করানো। একজন বাংলাদেশি মেধাবী গরিব ছাত্রছাত্রীর উদ্দেশ্য কখনোই সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে না। ছেলেপেলে আছে যাদের উদ্দেশ্য মূলত কোটা সংস্কার আন্দোলন করা না, তারা আসছে মূলত মারামারি করার জন্য। তো আমাদের দলে তারা যোগ দিয়েছে, আমাদের ছদ্মবেশ নিয়ে তারা সাধারণ মানুষের হাত দিয়েছে। একটা শিক্ষার্থী কোনো সাধারণ মানুষের আমার উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে আন্দোলন করা। আমি এটা কখনোই সাপোর্ট করি না, এটা একটা শিক্ষার্থীর বৈশিষ্ট্য হতে পারে না। এর পরের দিন থেকে মানুষ আমাদের থেকে যে চোখে দেখবে, এটা অনেকটা নেতিবাচক প্রভাব পড়বে আমাদের উপরে। আমাদের উদ্দেশ্য ছিল না ট্রেন ভাঙচুর করা, আমার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলন করা। বিএনপির ভারত বিরোধিতার মূল উদ্দেশ্য বাংলাদেশের জনগণের, যেহেতু 95% মুসলিম এবং বর্তমানে ভারতবর্ষের যে মোদী সরকার, ওয়ার্ল্ড পলিটিক্সে তারা হিন্দুত্ববাদী সরকার বলে পরিচিত, তাই বাংলাদেশের জনগণের সমর্থন সহজে আদায় করা এবং পাকিস্তান এবং চীনকে খুশি রাখা বাস্তবায়ন করার চেষ্টা করছিল ইয়ং জেনারেশন তথা বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে। বিএনপির ভারত বিরোধিতার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। বাংলাদেশি নিউজ চ্যানেল বিবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে গণ অধিকার সভাপতি নুরুল হক ভারতের বিরুদ্ধে জনগণকে আরও সুসংগঠিত করে হাসিনা সরকারের বিরুদ্ধে জোরালো মুভমেন্ট এর প্রয়োজনীয়তার কথা বলেন। ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে, বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না। হাসিনা সরকার বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করলে বিএনপি ও জামাত প্রথমে বাংলাদেশ জুড়ে ও পরে আন্তর্জাতিক স্তরে পদ্মা সেতু বন্ধের নিরলস চেষ্টা করে। এমনকি এবি নিউজ 24-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে বিশ্বব্যাংকে চাপ দেওয়া হয় যাতে তারা পদ্মা সেতুর জন্য অর্থ বরাদ্দ না করে। এরপরেও হাসিনা সরকার পদ্মা সেতু নির্মাণ করলে ব্যর্থ বিএনপি ও জামাত পদ্মা সেতুর ভারতের জন্য করা হয়েছে, এটি বাংলাদেশের কল্যাণের জন্য করা হয়নি বলে সর্বত্র প্রচার করে। এমনকি ভারতীয় পণ্য যাতায়াত পদ্মা সেতুর উপর দিয়ে নিষিদ্ধ করার জন্যে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনও গড়ে তোলে। ইন্ডিয়া প্রোডাক্ট বয়কটের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের দরিদ্র মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করা, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া করে বাংলাদেশে হাসিনা বিরোধী জনমত শক্তিশালী করা। বাংলাদেশি পোর্টাল ইনসাইড বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে একটি শক্তিশালী চীনা বাজার করার লক্ষ্য ছিল পাকিস্তানের মধ্যস্থতায় বিএনপি ও জামাতের। ওই পোর্টালের প্রতিবেদন অনুযায়ী বিএনপি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও ওপেন সিক্রেট। এই
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ভারতের বাণিজ্য কমানো ও ভারত বাংলাদেশ দ্বৈরথ বৃদ্ধি। নরেন্দ্র মোদী ভারতের সাধারণ নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর শেখ হাসিনা 21শে জুন দুদিনের সফরে ভারতে আসেন। দুই দেশ 10টি চুক্তি স্বাক্ষর করে, যার মধ্যে উল্লেখযোগ্য যৌথভাবে রেল ট্রানজিট নির্মাণ, ডিজিটাল যৌথ অংশীদারিত্ব, যৌথভাবে স্যাটেলাইট নির্মাণ, সামুদ্রিক ক্ষেত্রে যৌথ চুক্তি এবং তিস্তা ক্ষেত্রে ভারতকে অন্তর্ভুক্ত করা, যার মাধ্যমে রূপায়িত হবে স্মার্ট বাংলাদেশ 2041 ও বিকশিত ভারত 2047। বিএনপি ও জামাত উপলব্ধি করে ভারতের সাথে এই চুক্তিগুলি বাস্তবায়িত হলে কখনোই শেখ হাসিনা সরকারের পতন ও তাদের নেতৃত্বে পাকিস্তান ও চীনের চাবেদার সরকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মসৃণ ও শক্তিশালী হবে। ভারত তাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন। তাই তারা দেশের ইয়ং জেনারেশন তথা ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করে শেখ হাসিনার আন্তর্জাতিক সুখ্যাতি নষ্ট করার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে। তারা প্রচার করতে থাকে ভারতের রেল বাংলাদেশের বুক চিরে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে এবং যৌথ স্যাটেলাইট স্থাপন হলে বাংলাদেশের পুরো ডিজিটাল নিয়ন্ত্রণ ভারতের হাতে নাকি চলে যাবে। এই সব ভুয়ো আজগুবি প্রচারের মধ্য দিয়ে ভারত বিরোধী তীব্র জনমত তৈরি করতে থাকে। এদের প্রচারের মূল কাজে লাগানো হয় দেশের যুব সমাজ তথা ইয়ং জেনারেশনকে। যাই হোক, রবিবার অর্থাৎ 21শে জুলাই বাংলাদেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে, মুক্তিযোদ্ধাদের জন্য 5% এবং 2% প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষণ ঘোষণা করেছে। কার্যত ছাত্রছাত্রী অর্থাৎ আন্দোলনকারীদের জয় সুনিশ্চিত হয়েছে। আশা করব কবিগুরুর স্নেহের বাংলাদেশ আবার শান্ত হবে এবং ভারত বাংলাদেশ নিবিড় সম্পর্ক নিবিড়তম হবে এবং দুই দেশের ভ্রাতৃসুলভ বন্ধন আরও সুদৃঢ় হয়ে উঠবে। এই আন্দোলন কোটা বিরোধী নাকি ভারত বিরোধী আন্দোলন, তা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।